পেপারে সাইন করা হলে তানিকে অপারেশনের রুমে নিয়ে যাওয়া হয়। এতক্ষণে মা ডাক শুনে পাশ ফিরে দেখি বাবুই দাঁড়িয়ে আছে। লিসা আর ফুপু নিয়ে এসেছে ওকে। বাবুই আমার কাছে দৌড়ে আসলো। আমার মনে হচ্ছে যেন মরুভূমিতে পানি পেয়েছি। বাবুইকে জড়িয়ে ধরে আমি কাঁদতে লাগলাম। আমার তানি যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো? এসবের মধ্যে লিসা এসে বলল, সামান্য মেয়েকে যে ঠিকমতো রাখতে পারে না সে কেমন মা? এখানে তো তানির জায়গায় বাবুইও হতে পারতো। মেয়ে নিয়ে আদিক্ষেতা করছে, ওইখানে বাবুই যে ভয়ে কাঁপছিল তাও খেয়াল করেনি। আমি শুধু চুপচাপ কথাগুলো শুনছিলাম। তখন বাবুই বলে উঠল, মা তুমি কি আমার উপর রেগে আছো? আমি বনুকে না করেছিলাম, ও শুনলই না আমার কথা। আমি ওকে ধরতে পারিনি মা, সরি। জাঙ্কুক সান্ত্বনা দিচ্ছে বাবুইকে, তার কোনো দোষ নেই। এদিকে আমার মনে হচ্ছে কেন গেলাম আমি রান্নাঘরে? আমি না গেলে আমার মেয়ের এমন হতো না। আল্লাহ বাদে আমার মেয়েকে কেউ বাঁচাতে পারবে না। আমি নামাজ পড়তে লাগলাম, ভিক্ষা চাইতে লাগলাম আল্লাহর কাছে। সকাল গড়িয়ে বিকেল হতে চললো, অথচ ডাক্তার এখনো অপারেশন থিয়েটার থেকে বের হচ্ছে না। এদিকে বাবুই বিরক্ত করছে, তাকে খাইয়ে দিতে হবে। বারবার বলছি লিসা ফুপির কাছে খেয়ে নিতে, না সে আমার কাছেই খাবে। আমি আর সংযম রাখতে না পেরে চেঁচিয়ে উঠলাম, বললাম না লিসা ফুপির কাছে যাও, কেন বিরক্ত করছো? বাবুই বেচারা ঝাড়ি শুনে কেঁদে উঠলো। জাঙ্কুক আমাকে বলতে লাগলো, মানছি তোমার মন ভালো নেই, তাই বলে বাবুইকে বকছো কেন? ওর কি দোষ? কারোর দোষ নেই, দোষ সব আমার। আমার মেয়েকে আমি দেখে রাখতে পারিনি, প্লিজ আমাকে একটু একা থাকতে দিন। তোমার মেয়ে? তানি কি শুধু তোমার মেয়ে? আর তানি শুধু তোমার মেয়ে? বাবুই কেউ নয় তোমার? আমি চুপ করে রইলাম। কি বলবো কিছু বলার ইচ্ছে খুঁজে পাচ্ছি না। প্রায় 6 ঘন্টা পর ডাক্তার বের হলেন। জাঙ্কুক ডাক্তারকে বারবার জিজ্ঞাসা করছে। ডাক্তার মুখ শুকনো করে বললেন, সরি, আমাদের হাতে কিছু করার ছিল না। ব্রেইনে আঘাত পেয়েছে, প্রচুর রক্তক্ষরণের কারণে বাঁচানো সম্ভব হয়নি। আমার সামনে যেন সব অন্ধকার হয়ে গেল। আমি ইউনোর শেষ স্মৃতি তানিকে বাঁচাতে পারলাম না। একজন মায়ের পক্ষে হয়তো সন্তান হারানো থেকে কষ্ট করার কিছুই নেই। আমি যেন অন্ধকারে তলিয়ে যাচ্ছি। আজ 3 দিন হলো তানি মারা গেছে। এই 3 দিনে আমি কারোর সাথে কোনো কথা বলিনি। জাঙ্কুক সব কাজ করেছে, একজন বাবা হিসেবে তার সব দায়িত্ব পালন করেছে, আমাকেও সামলিয়েছে। জোর করে এই 3 দিন আমাকে খাইয়েছে, কিন্তু বাবুই আমার ধারে কাছে ঘেঁষেনি। আমাকে দেখলেই কেন যেন ভয়ে কুঁকড়ে যায়। আমি ওকে কাছে টেনে নিচ্ছি না, আমার একটু সময় লাগবে নিজেকে সামলাতে। জাঙ্কুকও কিছুতেই জোর করেনি, হয়তো আমার মনের অবস্থাও বুঝতে পেরেছে। আসলে আমি চাইনি নিজের ফ্রাস্ট্রেশন গুলো বাবুইয়ের উপর চাপ ফেলুক। 5 দিনের মিলাদে ইউনোর বাবা মাও এসেছে, তাদের সাথে কথা বলতেও গায়ে বাঁধছে আমার। জাঙ্কুকে জিজ্ঞাসা করতেই সে বলল, যাই করুক তারা তো তানির দাদা দাদি, তাই তাদেরকে আসতে মানা করিনি। তুমি কি রাগ করলে? না, রাগ হওয়া কি আমাকে মানাবে? তে আমি জানি তোমার ওনাদের উপর অনেক অভিযোগ, কিন্তু আমাদের মেয়ের জন্য দোয়া করতে তো আর মানা করতে পারি না বলো? তানির কথা মনে হতেই জাঙ্কুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। জাঙ্কুক খুব শক্ত করে জড়িয়ে ধরলো আমাকে, থামতে বলেনি। ওর কাছে কাঁদতেও ভালো লাগছে। ইউনো অবশ্য কোনোদিন আমাকে কাঁদতে দিত না, কাঁদতে গেলেই খুব বকাঝকা করত, কিন্তু জাঙ্কুক আমাকে কাঁদতে মানা করে না। লোকজন এখনো যায়নি। আমি বসার ঘরে যেতেই ইউনোর মা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কিভাবে কি হওয়া জিজ্ঞেস করাতেই আমি ঘটনাটা বলি। উনি হুট করেই বলতে লাগলেন, আমার তো মনে হয় তে বাবুই ইচ্ছে করে তানিকে ফেলে দিয়েছে। ওনার কথা শুনে আমার আক্কেল গুরুম, কি বলে এই মহিলা? ওনার সাথে সাথে আশেপাশের সবাই যেন বাবুইকে দোষ দিতে লাগলো। পাশে তাকিয়ে দেখি জাঙ্কুক ফুঁসছে। সে বাবুইয়ের সম্পর্কে কিছু শুনতে পারে না। যখন পাশ দিয়ে এক মহিলা বলে উঠল, আসলে যে মেয়ে হওয়ার আগে বাবা আর হওয়ার সময় মাকে খেয়ে ফেলেছে তার পক্ষে বাচ্চাকে মারা কোনো ব্যাপারই না। আর চুপ থাকতে পারলাম না, চেঁচিয়ে উঠে বললাম, আপনারা এসেছেন আমার ছোট্ট মেয়ের মিলাদে তাকে দোয়া করতে, তাই বলে আমার বড় মেয়ের নামে যা নয় তাই বলবেন আর আমি চুপচাপ সহ্য করব, এটা ভাবলেন কি করে? আমি আর কিচ্ছু শুনতে চাই না, এখনই বের হয়ে যান আমার বাড়ি থেকে। বলেই
নিজের রুমে হাঁটা ধরলাম। আর কে কি বললো তাতে আমার কিছুই যায় আসে না। আমার মেয়ে বাবুই, ওর নামে যা ইচ্ছে বলবে আর আমি মেনে নেব, এটা হয় না। আমার তানি নেই তো কি হয়েছে, বাবুই আছে, আমি বাবুইকে হারাতে পারবো না, কখনোই না। আজ সপ্তাহ হলো তানি মারা গেছে। বাবুই এখন আমার কাছে ঘেঁষতে চায় না। প্রতিদিন ঘুমানোর সময় জাঙ্কুকে ওকে ঘুম পাড়িয়ে দেয়, তারপর আমি রুমে যাই। তানির কাপড় খেলনাগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি আড়ালে। সামনে থাকলে কষ্ট হয়, মনে হয় কেউ আমার কলিজা কেটে নিয়ে গেছে। একদিন রুমে ঢুকতে গিয়ে জাঙ্কুক আর বাবুইয়ের কথোপকথন শুনলাম। বাবুই পাখি, তুমি মায়ের কাছে কেন যাও না? বাবা, আমার ভয় করে, মা আমার উপর খুব রেগে আছে। কেন বাবু? মা তো তোমাকে অনেক ভালোবাসে, মা তোমার উপর রেগে নেই। না, তুমি জানো না, লিসা ফুপি বলেছে মা রেগে আছে, আমি কাছে গেলে আমাকে মারবে। কি? লিসা জানে না তাই মিথ্যে বলেছে। মা তোমাকে মারবে কেন? বোন পড়ে গেছে না তাই। সেদিন তোমাকে বকেছিল কেন জানো? কেন? বোন তো ছোট, বোন আল্লাহর কাছে চলে গেছে, মা তাই খুব কষ্ট পেয়েছে তাই রেগে গেছিল। জানো বাবু, তোমার মায়ের অনেক কষ্ট হয়, তোমার বোন নেই। এখন তুমিও যদি মায়ের কাছে না যাও, মা তাহলে খুব কান্না করবে। তুমি চাও মা কান্না করুক? মা কান্না করবে আমার জন্য? করে তো। আমি কাছে গেলে মারবে না? আমি রুমে ঢুকতেই বললাম, মা তার বাবুই পাখিকে মারতে পারে? মা তো একটাই রাজকন্যা। আমার কথা শুনে বাচ্চা মেয়েটা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। মনে হচ্ছে কেউ পিপাসাকে পানি দিয়েছে। পাগলের মতো আদর করতে থাকলাম আমার বাবুই পাখিকে, কিন্তু মনের মধ্যে খচখচ করছে। কেন লিসা এই বাচ্চা মেয়েটার মাথায় আমার প্রতি ভয় তৈরি করতে চাচ্ছিল? রাতে বাবুই ঘুমানোর পর জাঙ্কুককে খুঁজতে লাগলাম, কিন্তু ওকে বাড়ির কোথাও খুঁজে পেলাম না। শেষমেশ বান্দাকে ছাদে খুঁজে পেলাম, এক কোণায় দাঁড়িয়ে আছে। কাছে যেয়ে ডাকলাম, সাড়া দিল না। কাঁধ ধরে নিজের দিকে ঘুরিয়ে দেখলাম জাঙ্কুক কাঁদছে। তাকে কাঁদতে দেখে আমার অস্থিরতা শুরু হলো। চোখের পানি মুছে দিলাম। কাঁদছেন কেন? কি হয়েছে? আমি তানির বাবা হতে পারলাম না তে। আমি খুব খারাপ বাবা। এভাবে বলবেন না, আমাদের হাতে তো কিছু করার ছিল না বলুন। কথাটা বলতে যেন আমার গলা আটকে যাচ্ছিল। জাঙ্কুক আবারও বলা শুরু করলো, সেদিন আমি কেন অফিসের কাজ করছিলাম? আমি তো বাচ্চাদের দেখতে পারতাম, আমি তো করিনি। আচ্ছা, কে জানতো এমন হবে? আমি তো সুবিন কাকাকে ওদের খেয়াল রাখতে রেখে গিয়েছিলাম। কি? সুবিন কাকা ওদের কাছে ছিল? হ্যাঁ, সুবিন কাকা ওদের কাছেই ছিল, কিন্তু উনি তো তানিকে পড়ে যাওয়ার সময় ওখানে ছিলেন না। তে আমার কেন যেন দুই দুই চার মিলছে না। আমারও কিছু অঙ্ক মিলছে না। এক, সুবিন কাকা কেন বাচ্চাদের ছেড়ে অন্য কোথাও গেল? দুই, বাচ্চারা সিঁড়ির কাছে কিভাবে এলো? তিন, লিসা কেন আমার প্রতি বাবুইয়ের মনে ভয় তৈরি করতে চাচ্ছিল? আমার প্রশ্নের উত্তরগুলো দরকার। সব উত্তর একজনই দেবে, তা হলো লিসা। জাঙ্কুক এক মিনিটও না দাঁড়িয়ে নিচে চলে এলো। আমিও তার পিছন পিছন নেমে এলাম। জাঙ্কুক চিৎকার করে সুবিন কাকাকে ডাকতে লাগলো। কি হয়েছে বাবা, এমনি ডাকতাছো যে? আচ্ছা, ওই দিন আপনাকে তে বাবুদের কাছে রেখে রান্না করতে গিয়েছিল তাই না? হ বাবা, বৌমা আমারে বাবুর কাছে রাখতে গিয়েছিল। তাহলে আপনি কেন বাবুদের রেখে অন্য কাজে গিয়েছিলেন? আমারে আপাই তো কইলো লিসা মা অগো কাছে থাকবো, আমি যাতে তাড়াতাড়ি বাজার থেকে তার জন্য কিছু জিনিসপত্র লই আসি। জাঙ্কুকে আমি এই 2 সপ্তাহে অনেক রূপেই দেখেছি, রাগী রূপে এই প্রথম দেখলাম। লিসাকে এত জোরে থাপ্পড় মারলো, লিসা নিচে ছিটকে পড়ে গেছে। আমি উঠাতে গেলে আমাকে বাধা দিল। তে এদের বলো কাল সকালেই যেন এরা বাড়ি ছেড়ে চলে যায়, আমি এদের মুখ দেখতে চাই না। কিন্তু জাঙ্কুক বাবা, আমরা কই যাব? তোমার মেয়ের উদ্ভট স্বভাব আর আমার সহ্য হচ্ছে না ফুপি। তোমার মেয়ের জন্য আমি আমার মেয়েকে হারিয়েছি, আর কোনো কিছু শুনতে চাই না আমি। তে রুমে আসো। রুমে গিয়ে দেখলাম বাবুইয়ের পাশে শুয়ে আছে, এক হাত চোখের উপরে রেখে। আমার
খুব ভালো লাগছিল জাংকুককে। আমি ভাবছিলাম জাংকুক হয়তো ইউনোর মতো হবে। ইউনো কোনোদিন আমাকে সাপোর্ট করতো না, আমার ভুল হোক বা না হোক। আমি আমার ভুল মনে করে সবকিছু ইগনোর করতাম। আর জাংকুককে মানুষ হিসেবে অতটাও খারাপ লাগছে না। সারা রাত নির্ঘুম কাটিয়ে দিলাম। সকালে নামাজ পড়ে আয়নায় চুল আঁচড়াচ্ছিলাম, জাংকুক হুট করে পিছন থেকে জড়িয়ে ধরলো। আজ তার স্পর্শ বিষ লাগছে না। কি গো, কি দেখছো? কিছু না, ছাড়ুন, নাস্তা বানাতে যাব। তে একটা কথা বলি। বলুন। আমি কোনোদিনও নর্মাল ফ্যামিলি লাইফ পাইনি। আমি চাই না বাবুই আমার মতো অবাগা হোক। আমি জানি আমি তোমার উপর অনেক কিছু চাপিয়ে দিচ্ছি। আমরা আমাদের মেয়ের জন্য কি আমাদের সম্পর্কটা নতুনভাবে শুরু করতে পারি না? জাংকুক, আমার সময় লাগবে। আমি ইউনোকে এখনো ভুলতে পারিনি। আর তানিও আমার কলিজার টুকরা ছিল। আমি আপনার সাথে জড়াতে গেলে অতীতকে ভুলতে হবে। এখন এই মুহূর্তে আমার দ্বারা সম্ভব না। টেক ইউর টাইম বলেই জাংকুক ওয়াশরুমে চলে গেল। আমি কি পারবো জাংকুককে ভালোবাসতে, নতুন করে সংসার করতে? বাবুইয়ের জন্য এটা করাটা জরুরি। কিন্তু অতীতকে আমি কিভাবে ছাড়বো? আর 6 মাস হতে চললো আমার আর জাংকুকের বিয়ের বয়স। এই 6 মাসে অনেক কিছু বদলে গেছে। বদলে গেছি আমি, বদলে গেছে জাংকুক। আমরা পার্মানেন্ট ভাবে বাবুইয়ের কাজটাকে পেয়ে গেছি। আমার আর তানির জন্য কান্না আসে না, কারণ আমি বাবুইয়ের মাঝেই আমার তানিকে খুঁজে পেয়েছি। তানির জন্য প্রতি রাকাতে দোয়া করার জন্য দুহাত তুলি, সাথে বাবুইয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। এখন বাবুই আমার সবটা জুড়ে রয়েছে। ওর প্রতি মায়া নয়, ওর প্রতি ভালোবাসা জন্ম নিয়েছে আমার মনে। ও আমার মেয়ের মতো নয়, আমার মেয়ে। আরেকজনের প্রতি ভালো লাগা কাজ করে, আর সে কেউ নয়, জাংকুক। জাংকুকের প্রতি আমার ভালো লাগাটা কি ভালোবাসা নাকি শুধু ভালো লাগা, এটা বুঝতে পারছি না। তবে এখন ওকে বিরক্ত লাগে না। হুটহাট করে আমাকে জড়িয়ে ধরা, আমাকে চুমু খাওয়াটা খুব খারাপও লাগে না। কিন্তু জাংকুকেই 2.5 মাস থেকে একটু একটু দূরে সরে থাকে। কারণটা আমি জানি না। লিসা বাবুইয়ের চাচা চাচির সাথে হাত মিলিয়ে একটা প্ল্যান করে, যাতে আমি বাবুইয়ের প্রতি খেপে যাই আর বাবুইও আমার মধ্যে বন্ডিংটা নষ্ট হয়। এতে আমি ওর মা হতে পারবো না এবং জাংকুক আমাকে ডিভোর্স দিয়ে দেবে। প্ল্যানটা এই যে তানির কোনো একটা ক্ষতি করা, কারণ তানি আমার প্রাণ ছিল। কিন্তু তানি যে এতে মারা যাবে এটা লিসা ভাবেনি। কোর্টের কেস হেরে যাবার পর যখন বাবুইয়ের চাচা চাচি লিসার উপর চিল্লাচ্ছিল, তখন আমি আর জাংকুক শুনে ফেলি। জাংকুক সাথে সাথে ওদের জেলে দিয়ে দিয়েছে। তারপর থেকেই আমার সাথে জাংকুক দূরত্ব বজায় রাখে। হয়তো অনুশোচনা হয় ওর, কিন্তু আমার কোনো অভিযোগ নেই তাতে। কেন থাকবে বলুন? হ্যাঁ, আমি আমার মেয়ে হারিয়েছি, কিন্তু মেয়ে তো পেয়েও গেছি, তাই না? রাতে জাংকুক একা একা ছাদে দাঁড়িয়ে আছে। খুব ইচ্ছে করছে ওকে জড়িয়ে ধরতে, কিন্তু লজ্জার কারণে পাচ্ছি না। জাংকুক 35 বছরের হলেও ও অনেক হ্যান্ডসাম একজন পুরুষ। 6 ফুট লম্বা, মুখে ক্লিন শেপ, সুঠাম দেহধারী। এতদিন খেয়াল না করলেও যথেষ্ট সুন্দর একজন পুরুষ আমার স্বামী। আর কথাবার্তা খুবই মার্জিত। আমার সাথে এই 6 মাসে একবারও কোনো অশ্লীলতা করার ট্রাই করেনি। অনেক কিছু ভেবে শেষে কাঁধে হাতটি রাখলাম। পেছন ফিরে বলল, ঘুমাওনি? না, তোমাকে খুঁজছিলাম। এই 6 মাসে আপনি থেকে তুমিতে আসতে পেরেছি। চলো ঘুমাতে যাই। ও যেতে নিলে আমি হাতটা ধরে বললাম, আর কিছুক্ষণ থাকি? জাংকুক মুস্কি এসে বলল, ঠিক আছে। আধ ঘন্টা দাঁড়িয়ে আছি, কেউ কোনো কথা বলছি না। অনেক কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু বলতে পারছি না। শেষে সব ভাবনা বাদ দিয়ে বলেই উঠলাম, তুমি কি এখনো ওই মেয়েটাকে ভালোবাসো? কেন বলো তো? না, এমনিই জানতে চাইলাম। তুমি জেলাস ফিল করছো? না, আমি কেন জেলাস ফিল করব? তাও ঠিক। আচ্ছা তে, আমাকে কি তুমি ক্ষমা করেছো? কেন বলো তো আমার কাছে ক্ষমা চাইছো? আমার জন্য আজ তানি মারা গেছে। যদি আমি তোমার লাইফে না আসতাম, তাহলে তোমার তানিকে হারাতে হতো না। একটা কথা বলবো জাংকুক? এটা মানেন তো পৃথিবীতে যা কিছু হয় আল্লাহর নির্দেশে হয়? মানি এবং বিশ্বাসও করি। তানির মৃত্যুতে আপনার কোনো হাত নেই। যা হয়েছে আল্লাহর নির্দেশেই হয়েছে। আর যারা দোষী তারা শাস্তিও পাচ্ছে। একটা কথা কি, বাবুইয়ের মাঝে
তানিকে খুঁজে পেয়েছি। আমার তো মেয়ে আছে, তাই নিজেকে আর দোষারোপ করবেন না প্লিজ। একটা আবদার করতে রাখবে? করো। আমাকে আর বাবুইকে কোনোদিনও ছেড়ে যাবে না। যদি কোনোদিন মনে হয় আমি তোমার মতের বিরুদ্ধে কোনো কাজ করেছি বা তোমার প্রতি অন্যায় করেছি, তবে আমাকে শাস্তি দেবে, মারবে, বকবে, কিন্তু ছেড়ে যাবে না। আমি আর বাবুই তুমি বাদে বড্ড একা। যদি তোমার মনে অজান্তেই কষ্ট দিয়ে থাকি, তবে আমাকে যা খুশি করো, কিচ্ছু বলবো না। প্লিজ একা রেখে চলে যাবে না। ভালোবাসি তোমায়, পারবো না তোমাকে আবার হারাতে। শেষের কথাটা আমার কানে বাজছে। জাঙ্কুক আমাকে ভালোবাসে। আমি ওর মনে শুধু সো কল্ড ওয়াইফ আর বাবুইয়ের মা নই। ওর মনের একটা জায়গায় আমার বসবাস। কেন যেন খুব খুশি লাগছে। কোনোদিন তোমায় আর বাবুইকে ছেড়ে যাব না, প্রমিস। জাঙ্কুক আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। মনে হচ্ছে ছেড়ে দিলে আমি হারিয়ে যাব। আমারও ভালো লাগছে। আমিও হালকা করে জাঙ্কুককে জড়িয়ে ধরলাম। হুট করেই জাঙ্কুক আমায় কোলে তুলে নিল। কি কি করছেন? নামান আমাকে। আজ আর কোনো কথা শুনছি না তোমার, বলেই রুমের দিকে হাঁটা ধরলো। বাবুই আমাদের রুমে ঘুমাচ্ছে, আর সুবিন কাকা ওইখানে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে। তাই জাঙ্কুক অন্য একটি রুমে নিয়ে গেল আমাকে। রুমটা খুবই সুন্দর, পুরো আমার মনের মতো করে সাজানো। আমাকে কোল থেকে নামিয়ে বিছানায় বসালো। এই রুমটা কার? তোমায় বিয়ে করার পর ভেবেছিলাম যেদিন তুমি আমাকে মেনে নেবে, ওই দিন এই রুমে তোমার আর আমার জীবনের নতুন অধ্যায় লিখব। তাই রুমটা তোমার মনের মতো করে সাজিয়েছি। সেই দিনটা আজ এসেছে, তাই এই রুমে নিয়ে এলাম। আপনি কিভাবে জানলেন আমি আপনাকে মেনে নিয়েছি? নাওনি? জাঙ্কুকের মুখটা দেখার মতো ছিল। মনে হচ্ছে কোনো বাচ্চার থেকে ললিপপ কেড়ে নেওয়া হয়েছে। আপনার মতো রসকসবিহীন মানুষকে মেনে নিব কেন? আমি রসকসবিহীন? তাহলে তো দেখাতেই হয় আমি কেমন মানুষ, বলেই আমার সাথে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। আমিও বাধা দিচ্ছি না। আজ মনে সংশয় হচ্ছে না। জাঙ্কুকও বিনা দ্বিধায় আমাকে ভালোবাসার চাদরে জড়িয়ে নিল। How you don't know how to keep your business clean? Mommy, I know that is it hard. সকালে গোসল করে নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। আর চাইলাম আমার পরিবার যেন এমনই থাকে, স্বামী মেয়ে নিয়ে যাতে আমি সুখে সংসার করতে পারি। আয়নায় চুল আঁচড়াচ্ছিলাম, পিছন থেকে জাঙ্কুক জড়িয়ে ধরলো। আজ তোমাকে খুব সুন্দর লাগছে। কেন? অন্যদিন ভালো লাগে না? অন্যদিন লাগে, তবে আজ অন্যরকম সুন্দর লাগছে। হইছে, ছাড়ুন, বাবুই উঠে যাবে। ঠিক আছে, ছাড়লাম, তবে রাতে পুষিয়ে নিব। নাস্তা বানাচ্ছি আর ভাবছি, এত সুখ কি আমার কপালে সইবে? আবার 2 মিনিটে চলে যাব না তো আমি আর জাঙ্কুক? আজ আমাদের বিয়ের 10 মাস হতে চলেছে। কি অদ্ভুত, তাই না? সময় এত দ্রুত চলে যায়, আর সুখের সময় আরো দ্রুত চলে যায়। আমাদের 3 জনের ছোট্ট সংসার এখন আর 3 জনের নেই। চতুর্থ সদস্য 8 মাস পরেই আসবে ইনশাআল্লাহ। সুখে টইটুম্বুর আমার সংসার। জাঙ্কুককে এত খুশি এই 10 মাসে প্রথম দেখছি। যখন বলেছি সে বাবা হতে চলেছে, খুশিতে ওর চোখ ছলছল করছিল। বাবুই শুধু একটা কথাই বলছি, তার নাকি বনি চাই। আল্লাহ যেন আমার কাছে তানিকে ফিরিয়ে দিচ্ছেন আবার। ছেলে মেয়ে যাই আসুক, সে যেন সুস্থ হয়, এই একটা কথাই জাঙ্কুকের। জাঙ্কুক এখন আমার এত খেয়াল রাখে, ঘরের কাজের মানুষ ভর্তি করে রেখেছে। আমায় কোনো কাজই করতে দেয় না। সেও সব কাজ বাসাই করে, অফিসে যেতেই চায় না। এই 9 মাস সে সম্পূর্ণ আমার সাথে প্রতিটা মুহূর্ত কাটাতে চায়। আমি মাঝে মাঝে ভাবি, জাঙ্কুক আর আমি 2 মেরুর মানুষ। তানি আর বাবুই আমাদের 2 সেতু বন্ধন। তানি নেই, কিন্তু বাবুই আমাদের আরো কাছাকাছি নিয়ে এসেছে। আর এই নতুন অতিথি আমাদের যেন সম্পর্কটাকে ইনশাআল্লাহ আরো মজবুত করবে। আবার ভয় হয়, আচ্ছা আমার সংসার ভেঙে যাবে না তো? আজ চেকআপের দিন, সকাল থেকে আমরা মা মেয়ে শুধু ঘুমাচ্ছি। এত ঠান্ডায় ভালো লাগে কারো উঠতে? যেহেতু বাবুইয়ের আজ স্কুল বন্ধ, আমরা টেনশন বাদে ঘুমাচ্ছি। জাঙ্কুক এই ঠান্ডার মধ্যে আমাদের ডেকেই যাচ্ছে। উফ, কি ডাকেন কেন? চলো চেকআপ করাতে হবে। আজ তো ডেট। ঠান্ডা, আর যাব না। হইছে, ওঠো,
আলসা মেয়ে কোথাকার, এখন 5 মিনিটের মধ্যে উঠবে, না হয় আমি পানি ঢেলে দেবো, কিন্তু যা পারো করো। বলেই বাবুইকে জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর মনে হলো আমার উপরে তুষার বৃষ্টি হচ্ছে। লাফ দিয়ে উঠে দেখি আসলে বান্দা আমার গায়ে পানি ঢেলে দিয়েছে। কি আজব, এই ঠান্ডায় কেউ ঠান্ডা পানি গায়ে ঢালে? আমি রাগে গজগজ করছি আর জাঙ্কুক বাঁকা হাসি দিচ্ছে। হাসিটা দেখলেই একটা থাপ্পড় লাগাতে ইচ্ছে করছে। এখন অগত্যায় গোসল করে রেডি হয়েছি চেক আপ করাতে যাবো বলে। চেক আপ করিয়ে বাসায় পৌঁছে বাবুই বলল, মা ক্ষুধা লেগেছে, কি রান্না করবা? আজ বাবা রান্না করবে বাবুই পাখি। কি? আমি কখন বললাম যে আমি রান্না করব? সকালের কথা কি ভুলে গেছেন? আজ তোমার 2 ছেলে মেয়ে চেয়েছে তোমার হাতের রান্না খাবে। 2 ছেলে মেয়ে? 2 মেয়ে নয় কেন? ইস, সবাইকে নিজের দলে টানার শখ না? কেউ তো আমার দলেও চাই। ঠিক আছে মহারানী, জো হুকুম। কি কি খাবে? চিংড়ি মাছের মালাইকারি, মাছ ভুনা, ঝাল মাংস, কলিজা ভুনা। থামো থামো, আমি যে কিনা রান্নাই পারি না তাকে তুমি এত পথ রান্না করতে বলছো? আর তোমার না চিংড়িতে অ্যালার্জি, মাংসে অ্যালার্জি? বাবু খাবে তো, আর বাবুইয়েরও এগুলো পছন্দ। এটা বলো যে তুমি খাবে, আমি এত কিছু রান্না করতে পারবো না। মাছ ভুনা আর ডিম ভাজি করছি, বাবুই আর আমার বাবু এগুলোই খাবে, তাই না বাবুই পাখি? অমনি বাবার পাজি মেয়েটা বলে উঠলো, হ্যাঁ বাবা। উফ, আমার আজ এগুলো খেতে ইচ্ছে করছিল। প্রেগন্যান্সির সময় আমার প্রচুর মুড সুইং হয় আর খুব খেতে ইচ্ছে করে। উফ, এই লোকটা যদি বুঝতো। কি করার। প্রায় 1 ঘন্টা পর মহাশয় আমাকে ডাক দিলেন। তে, ওতে, এই মশলাপাতি কই গো? কি হচ্ছে? এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? তা কি করব? আমি কি রান্নাঘরের কিছু চিনি? উফ, অকম্মা বড় একটা। এই নাও। ওগো, থাকো না একটু, আমি রান্না পারি না তো। পরে হাত ঠাত পড়ে গেলে আমি মলম লাগিয়ে দেব। সকালের বদলা এভাবে নিচ্ছ? মনে থাকবে, দিন আমারও আসবে, দেখা যাবে। বলেই রুমে চলে এলাম। সত্যি জাঙ্কুকের মতো মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে আমি খুবই ভাগ্যবান। ইউনো আমাকে ভালোবাসতো, কিন্তু ভালোবেসে আবদার রাখাগুলো ও আমার বাচ্চামি ভাবতো। মাঝে মাঝে বিরক্তও দেখাতো, কিন্তু জাঙ্কুক দেখায় না। ওকে যা বলি হাসি মুখে তাই করতে রাজি হয়ে যায়। মহাশয়ের রান্না শেষ হয়েছে, আমি আর বাবুই অধীর আগ্রহে খেতে বসেছি। প্রথম লোকমা মুখে তুলতেই খাবার আমার মুখেই রয়ে গেল। এত ঝাল, এত লবণ। কষ্ট হচ্ছে, কিন্তু জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে দেখলাম অতি আগ্রহে সে আমার দিকেই তাকিয়ে আছে। কি আর করার, গিলতে লাগলাম। কিন্তু বাবুই বলল, বাবা খুবই পচা হয়েছে, ঝাল, আমি খাবো না। তাই নাকি? একটু খেয়ে দেখি। তারপরে জাঙ্কুক একটু খেলো। বাবুই পাখি, তুমি ডিম ভাজাটা দিয়ে খেয়ে নাও। তে, এটা খাওয়া লাগবে না, আমি বাইরে থেকে খাবার অর্ডার করে দিচ্ছি। না, আমি এটাই খাবো, তুমি এত কষ্ট করে রান্না করেছো। জাঙ্কুক মুচকি হাসি দিয়ে বলল, আরেকদিন ভালো করে রান্না করে দেব, তখন খেও। বলেই রান্নাটা ফেলে দিল। আমাদের সম্পর্কটা যতটা না ভালোবাসা, তার থেকে বেশি বোঝাপড়া। আমাদের বোঝাপড়াই আমাদের সম্বল। রাতে আমি রান্না করলাম। রাতে ঘুমাতে যাব, তখন সুবিন কাকা এসে জানালো একটা লোক নাকি জাঙ্কুকের সাথে দেখা করবে। জাঙ্কুক আমাকে রুমে থাকতে বলে বসার ঘরে চলে গেল। বেশ কিছুক্ষণ পর খুব চেঁচামেচির আওয়াজে আমি নিচে যেতে লাগলাম। নিচে যেতে যেতে দেখি লোকটি জাঙ্কুককে কথা রাখার কথা বলছে, কিন্তু কি কথা রাখেনি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এখানে। নিচে গিয়ে যখন লোকটি আমার দিকে ঘুরলো, আমারও মাথা ঘুরে উঠলো। পৃথিবী যেন থমকে গেছে। যে ব্যক্তি আমার সামনে দাঁড়ানো সে আর কেউ নয়, ইউনো। ইউনো কি তবে বেঁচে আছে? আমি ঘরে এসে ব্যাগ গোছাতে লাগলাম। সবাই আমাকে কাঠের পুতুল বানিয়ে দিয়েছে। আমাকে কেন্দ্র করে এত কেনা বেচা আমি আর নিতে পারছি না। যাকে আমি জীবনে প্রথম ভালোবেসেছি সেও যেমন আমার ভরসা বিশ্বাস নিয়ে খেললো, আর জাঙ্কুকও ঠিক একই কাজ করেছে। আজ আমার বিশ্বাস ভরসাগুলো কাচের মতো ভেঙে গেছে। আমার পিছনে এত রহস্য। এই সংসার স্বামী নামক মায়ার মধ্যে আমি থাকতে চাই না। এই 1.5 বছর আমি অনেক কিছু পেয়েছি, আমি হারিয়েওছি। অনেক নোংরা মুখোশ খুলে গেছে। ভেবেছিলাম এখন হয়তো আমি নিজেকে গোছাতে পেরেছি, কিন্তু না, এখনো সেই একই জায়গায় আছি আমি। সব আবার হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম। ইউনো আমার
আমার সাথে এত বড় প্রতারণা করেছে তা আমি কল্পনাও করতে পারি না। 1.5 বছর আগে ওই অ্যাক্সিডেন্টটা ইয়োনোর হয়নি, কারণ ওই বাসে ইয়োনো উঠে মাঝখানে নেমে গিয়েছিল। যখন বাসটির অ্যাক্সিডেন্ট হয় তখন ইয়োনো একটা প্ল্যান করে, যদি ও মৃত প্রমাণিত হয় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি 30 লক্ষ টাকা দিত, তাতে ওর যত লোন ছিল সব শোধ হয়ে যেত। যখন ওর মৃত্যু আমার শ্বশুর শাশুড়ি প্রমাণ করতে পারেনি, তখন আমাকে 15 লাখ টাকার বিনিময়ে জাঙ্কুকের কাছে বিক্রি করে দেয়। এখন ইয়োনো 50 লাখ টাকা নিয়ে এসেছে আমাকে আবার জাঙ্কুকের কাছ থেকে কিনতে। এই ধাক্কাটা সামলে নিতে নিতে আরেকটা ধাক্কা লাগলো। আমি যেদিন রাস্তায় ইয়োনোকে দেখে রাস্তায় উম্মতের মতো দৌড়াদৌড়ি করছিলাম, তখন জাঙ্কুককে বলতেই ও খোঁজ দিতে শুরু করে। যখন জানতে পারে ইয়োনো বেঁচে আছে, তখন ইয়োনোর সাথে ডিল করে। জাঙ্কুককে যদি 1 বছরের মধ্যে 50 লাখ টাকা দিতে পারে তাহলে জাঙ্কুক আমাকে ডিভোর্স দিয়ে দেবে। আমার বুকের উপর যেন ভোঁতা ছুরি দিয়ে বারবার কেউ আঘাত করছে। ওদের প্রতারণাগুলো, আমি কি একটা পণ্য ওদের কাছে? কি হলো, তুমি ব্যাগ গোছাচ্ছ কেন? সংসারের পাট চোকাতে। তে, কোথাও যাচ্ছ না তুমি, খবরদার বলছি। আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম। আপনার থেকে খারাপ কেউ হতে পারে? নিজের বিবাহিত বউ নিয়ে যে বিজনেস করে, দর কষাকষি করে, সে আবার কিসের ভালো? তোমার সত্যি মনে হয় আমি ওই প্রতারকের 50 লাখ টাকার জন্য বসে আছি? 50 লাখের বিনিময়ে আমি এত সহজে তোমাকে ওই প্রতারকের হাতে তুলে দেব? আমি তো ওকে ওই সময় তোমার কাছ থেকে দূরে রাখার জন্য ওই শর্ত দিয়েছি। আমি ভেবেছিলাম ও এত টাকা ম্যানেজ করতে পারবে না। তোমাকে নিয়ে দরদাম আমি করব? তোমার সত্যি এটা মনে হয়? আমি কিছু জানতে চাই না, আমি চলে যাব ব্যাস। তে, তোমাকে ছাড়া আমি অচল। তুমি ওই প্রতারকের সাথে কেন যাবে? কে বলেছে আমি ইয়োনোর কাছে যাব? আমি কারোর কাছে যাব না। এই সংসার নামক মায়াতে আমি থাকতে চাই না। তুমি কিন্তু কথা দিয়েছো আমাকে আর বাবুইকে ছেড়ে যাবে না, যাই হোক না কেন। আমি বাবুইকে আপনার কাছে রেখে যাব? ভাবলেন কি করে? বাবুই আমার মেয়ে, আমার সাথে যাবে। বলেই ব্যাগ গোছাতে লাগলাম। জাঙ্কুক টেনে আমাকে ওর সাথে মিশিয়ে দিল। ওর কাছে যেতেই কেন যেন আমি দুর্বল হতে লাগলাম। না, এভাবে নিজেকে আর দুর্বল করব না। ছাড়ানোর চেষ্টা করেই যাচ্ছি, কিন্তু পারছি না। কি হচ্ছে? ছাড়ুন। পাগলামি হচ্ছে। কি ভেবেছো প্রতিবার আমাকে ছেড়ে যাবে আর আমি তোমাকে যেতে দেব? 12 বছর ধরে তোমাকে ভালোবেসে এসেছি, আর আজ যখন তুমি শুধু আমার, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? এতই সোজা নাকি? 12 বছর মানে? তোমাকে আমি সেই কলেজ থেকেই ভালোবেসেছি। যখন তোমার বাসায় বিয়ের কথা বলতে গিয়েছিলাম, তোমরা না জানি কোথায় চলে গিয়েছিলে। যখন তোমাকে আবার পেলাম তখন তুমি অলরেডি ইয়োনোর বউ। আজ তুমি শুধু আমার, কোথাও হারাতে দেব না তোমায়। তাহলে আমাকে নিয়ে তো কেনাবেচা করলেন কেন? তোমাকে পেতে যদি আমার হাজারো ডিল করতে হয় আমি রাজি, কিন্তু আমি ইয়োনোর সাথে ডিলটা তোমাকে হারানোর ভয় করেছিলাম। কিন্তু ও যে এভাবে টাকা নিয়ে চলে আসবে তা আমি বুঝতে পারিনি। আর কোনোদিন এমন হবে না, সত্যি বলছি। এবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। না, আমি আর কোনো ডিলের মধ্যে নেই। আমি আমার 2 সন্তানকে নিয়ে অন্য জায়গায় চলে যাব। তে, প্লিজ। আমি জাঙ্কুকের জন্য অপেক্ষা না করে বসার ঘরে চলে আসলাম। ইয়োনো এখনো বসা, ওকে আগে তাড়াতে হবে। তে, জানতাম তুমি আমাকে ক্ষমা করে দিবে। চলো যাই এখান থেকে। ইয়োনো, আমাদের ডিভোর্স এখনো হয়নি, তাই ডিভোর্স পেপারটা সাইন করে পাঠিয়ে দিও। তে, আমি তোমাকে ভালোবাসি। জানি আমরা তানিকে হারিয়েছি, কিন্তু আমি তোমাকে হারাতে পারবো না। ইয়োনো, আপনি আমার জন্য 1.5 বছর আগেই মারা গেছেন, আর আমি কোর্ট কাচারি করতে চাচ্ছি না, তাহলে ক্ষতিটা তোমারই হবে। তাই ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিও, এখন যেতে পারো। বলেই আমি উপরে চলে এসেছি। জাঙ্কুকের সাথে এক রুমে থাকিও নি। সারা রাত জাঙ্কুক দরজার কাছেই বসেছিল। খুব মায়া লাগছিল। এই ঠান্ডার মধ্যে সারা রাত ও একভাবেই বসেছিল। সকালে দরজা খুলতেই জাঙ্কুক আমাকে জড়িয়ে ধরল। প্লিজ তে, আমি বড্ড একা গো, আমায় এভাবে ছেড়ে যেও না। বেশ, যাব না, কিন্তু আমার কিছু শর্ত আছে। বলো। আমি সব শর্তে রাজি। ইয়োনোকে
ডিভোর্স দেওয়ার পর আমাকে আবার বিয়ে করতে হবে। রাজি, একবার কেন, তোমাকে আমি বারবার বিয়ে করতে রাজি বলেই আমাকে জড়িয়ে ধরলো। এই লোকটাকে আমি কিভাবে ছাড়বো, যে আমাকে এতটা ভালোবাসে। এই লোকটাকে যতই খারাপ লাগুক না কেন, ওকে ছেড়ে যাবার সাধ্য আমার নেই। আমরা হয়তো দুই মেরুর বাসিন্দা, কিন্তু আমাদের এক মেরুতে এনেছে আমাদের সন্তান বাবুই। এভাবেই যেন থাকে আমাদের সুখের ছোট্ট সংসার। জাঙ্কুক আমাকে জড়িয়ে ধরে বলল, আমি জানি তুমি আমাকে অনেক ভুল বুঝছো, কিন্তু জানো আমাদের জীবনের প্রতিটা মানুষই রহস্যে ঘেরা। এই যেমন ইয়োনো বেঁচে আছে শুনে তোমারটাকে প্রতারক বলে মনে হচ্ছে, কিন্তু তুমি যদি জানতে যে ইয়োনো বেঁচে নেই, তাহলে কিন্তু ওর ব্যাপারটা তোমার কাছে রহস্যই থেকে যেত। আবার তোমার শ্বশুর শাশুড়ি আমার কাছ থেকে 15 লাখ টাকা নিয়েছে, এটা তুমি জানছো, তাই তোমার কাছে তাদেরকে বেঈমান মনে হয়েছে। কিন্তু তুমি যদি না জানতে, তাহলে তোমার ওদেরকে মহানই মনে হতো। আবার আমি তোমাকে সেই 12 বছর আগ থেকেই ভালোবাসি, এটা তুমি জেনেছো বিদায় হয়তো আমাকে ছেড়ে চলে যেতে পারলে না। কিন্তু তুমি যদি না জানতে, এই রহস্য উদ্ঘাটন না করতে পারতে, তাহলে তোমার কাছে আমার ভালোবাসাটা অজানাই থেকে যেত। আবার দেখো, জিমিন আমাকে ভালোবাসতো এটা আমি জানতাম না, যখন জেনেছি তখন তার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই রহস্যে ঘেরা, যদি আমরা সেটা উদ্ঘাটন করি তাহলে সামনে অন্য কাহিনী চলে আসে, আর যদি উদ্ঘাটন করতে না পারি তাহলে রহস্যই থেকে যায়। সর্বোপরি আমি এটাই তোমাকে বলবো, সমস্ত রহস্যের আড়ালে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, পারবো না তোমাকে ছাড়া বাঁচতে। আমিও তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি জাঙ্কুক। তোমার বাবুই আর আমার অনাগত সন্তানের মায়ায় আমিও তোমাকে কোনোদিনও ছেড়ে যেতে পারবো না। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।